যে ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক, তারা আত্মার আত্মীয়। আমরা ইলিশ যখন ধরা পড়ে, ইলিশ টনে টনে ট্রাকে ট্রাকে হাদিয়া পাঠাই। ফজলিয়াম বোধহয় পাঠাই না, ফজলিয়াম বোধহয় পাঠাই না। আমরা গেলায় কি পাঠাইছে? পেঁয়াজের দাম যখন বেড়ে গেছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আপনাদের জন্য শুধু পানি পাঠাইছে, পানি। ঠিক কিনা বলেন ভাই? শেষ বাঁধ হইল মালদহ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ কানসার, চাঁপাইনবাবগঞ্জের কানসার। সেখান থেকে 16 মাইল পশ্চিমে, সেখানে সবচেয়ে শেষ বাঁধ ভারতের, এটার নাম ফারাক্কা। এটার নাম ফারাক্কা। মনমোহন সিং যখন ক্ষমতায়, তখন মনমোহন সিং এর সাথে একটা চুক্তি হয়েছিল। এই সরকার তখন ক্ষমতায় ছিল, পানি এইভাবে এইভাবে ভাগ হবে, এইভাবে এইভাবে ভাগ হবে। চুক্তি হয়েছে, কিন্তু কাজের গরু কিতাবে আসে, গরু ঘরে নাই। ঠিক কিনা বলে? বাংলাদেশ বোধহয় পানি পাইছে। ফরাক্কা থেকে মানস সরোবর, হিমালয়, যেখান থেকে গঙ্গা নদী, হিমালয়ের মানস সরোবর, যেখান থেকে গঙ্গা নদী শুরু হয়েছে, নেপালের সীমানা পার হওয়ার পরে ফরাক্কার উজানে পশ্চিম দিকে আরো 139টা বড় বড় বাঁধ তারা দিয়েছে। গাজীপুরের খালটা শুকাইয়া গেলে দেখবেন যে দুই পাড়ে যাদের জমি আছে, তারা মাঝখান দিয়ে বাঁধ দেয়, মাছ আটকায়, এরপরে পানি সিঞ্চন করে মাছ ধরে। ঠিক কিনা বলে? ঠিক গঙ্গা নদীতে এইভাবে প্রত্যেকটা সীমানায় সীমানায় বাঁধ দিয়ে এটারে পানি ইসা, গড় ইসা, আর এটা দিয়ে নিজেকে চাষ করা। যে সময় পানির দরকার, এই সময় একটু পানিও দেওয়া হয় না, আর যে সময় পানির দরকার নাই। ফরাক্কা বাঁধের 44টা গেট আজ থেকে 1 মাস আগে খুলে দেওয়া হয়েছে। 44টা গেট। গজলডোবা, টিপাই মুখ, এগুলার সবগুলা গেট খুলে দেওয়া হয়েছে। তাইলে আমাদেরকে বন্ধু হিসাবে তারা নিজেরা বাঁচার জন্য পানিটা আমাদের দিকে ছেড়ে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইনে আসে, কোন নদী যদি কোনো সাগর থেকে আসে, কোন নদী যদি কোনো পাহাড় থেকে নেমে আসে, নামার পরে যেই কয়টা দেশের উপর দিয়ে যায়, প্রত্যেকটা দেশের পানির ভাগ সমান। এটা জাতিসংঘের আন্তর্জাতিক আইনে আছে। টিপামুখ বাঁধ, এটা নিয়ে আমরা চিৎকার করেছি, কিন্তু তাদেরকে বোধহয় ফিরানো গেছে। গজলডোবা, এই দেশের পাবলিক ওলামায়ে কেরাম তারা চিল্লাচিল্লি করেছে, ফেসবুক পোস্টের ভাইয়েরা চিল্লাচিল্লি করেছে। তারা বাঁধ যেখানে যেখানে যেইভাবে করা দরকার, এখন পানি ঝিরঝির ঝিরঝির করে গ্রীষ্মকালে নামে, এই সময় পানি একটু কম থাকে, এটাই স্বাভাবিক। এই যে ফারাক্কা বাঁধ, গজলডোবা বাঁধ, টিপাই মুখ বাঁধ, এক একটা বাঁধ পাহাড়ের সমান উঁচু। এইসব বাঁধে গেট আছে, গেট। এখন গঙ্গার খরস্রোতা গঙ্গা, গঙ্গা নদীর আরেক নাম, পদ্মার অপর নাম কীর্তিনাশা। কীর্তিনাশা ছোটকালে ভূগোলে পড়ছিলাম। আমি রায়পুর আলিয়া ছাত্র আলেমে পড়ি, তখন চাঁদপুর পুরান বাজারের পশ্চিম দিকে একটা শাহী মসজিদ আছিল, ছোট্ট শাহী মসজিদ। এখন ওই পদ্মা মেঘনা এখানে ভাঙতে ভাঙতে মসজিদটা এক রাইতে ডুবে গেছে। ডুবে যাওয়ার 7 মাস পরে পশ্চিম পাড়ের পট্টি ফরিদপুরের পট্টি, সেখানে যে গোটা মসজিদ আবার বেশি উঠছে। পানির স্রোত কেমন ছিল, পানির দাপটটা কেমন ছিল। এখন এই নদীতে যদি শতে শতে বাঁধ দেওয়া হয়, তাইলে পানির যে একটা স্রোত, এটা বন্ধ হয়ে যায়। পানির স্রোত বন্ধ হইলে এখানে পলি পড়ে যায়, বালি আটকে যায়, নদীটা আস্তে আস্তে ভরে যায়। তখন নদী আর আগের মতো পানি নামাতে পারে না, টানতে পারে না। 154টা নদী। আপনারা কি আমার উপরে রাগ করছেন? আমি কারো উপরে রাগ করে কথাগুলো বলছি না, বাস্তবতা বলছি। 154টা নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে, 154টা। এগুলোকে আন্তর্জাতিক আইনে বলা হয় অভিন্ন নদী। অভিন্ন নদী, তাহলে 54টা নদীর পানির ভাগ কিন্তু তাদের আমাদের সমান। তারা প্রত্যেকটা নদীতে বাঁধ দিছে। এখন আমাদের মুরব্বী যারা আছে তারা কয় বাংলাদেশে বন্যার জন্য যারা ভারতকে দায়ী করে, তাদের ভূগোলের জ্ঞান নাই। দেখছেন কারবার?
এই বাঁধগুলো যদি দেওয়া না হইতো, নদীর স্রোতটা স্বাভাবিক থাকতো, তাহলে নদী এইভাবে ভরে যেত না, ঠিক কিনা বলেন? তবে সময় কথা বলতেছে। আজকে ভারতের এই বিশাল এলাকার লোকেরা মিছিল করেছে, রাস্তায় নেমেছে, ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া হোক। কারণ ফারাক্কা বাঁধে পানি আটকে আমাদের পুরো এলাকা ভেঙে যাচ্ছে, আমাদের এই হচ্ছে, আমাদের সেই হচ্ছে। তাহলে এই নদীটা ছিল ন্যাচারাল, প্রাকৃতিক। এই প্রাকৃতিকে যখন বাঁধ দিছে, তখন আমরাও মরেছি, তোমরাও বাঁচতে পারবে না ইনশাআল্লাহ, বাঁচতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখন গত 100 বছরে যে রেকর্ড নাই, সিলেটে সেই বন্যা চলছে। 100 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, এবার রংপুর, কুড়িগ্রাম, সেখান থেকে শুরু করে পানি এখন পাবনা, সাথিয়া, এটা পার হয়ে ঢাকা এলাকায় পর্যন্ত পানি অনেক বেড়ে গেছে। বিপদ সীমা অনেক জায়গায় পার হয়ে গেছে। ঢাকা পার হলেই কিন্তু পানিটা চাঁদপুরে চাপ দেবে। চাঁদপুরে চাপ দিলে আমাদের শুরু হবে, ঠিক কিনা বলেন? এখন যেই পানিতে সিলেট ডুবে গেছে, কুড়িগ্রাম ডুবে গেছে, যেই পানিতে এই উত্তরবঙ্গের এতগুলা জেলা, কোটি কোটি মানুষ ডুবে গেছে, পানি এগুলা বোধ হয় সাঁকো দিয়ে বঙ্গোপসাগরে যাবে, সাঁকো পার হইয়া, নাকি নাকি এলাকা পার হইয়া যাবে। সিলেট শহরটা যারা দেখেছেন, সব কিন্তু পাহাড়, সব কিন্তু পাহাড়। সুনামগঞ্জ সব কিন্তু পাহাড়, পাহাড় ডুবে গেছে, সব পানির নিচে চলে গেছে। তাহলে বুঝা গেল সীতাকুণ্ডে আগুন লেগেছে। সীতাকুণ্ডের পরে আরো কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড বোধ হয় নাই, জোরে কম। তাহলে করুণা এটা আন্তর্জাতিক, করুণা এটা আন্তর্জাতিক। আর বন্যাটা আন্তর্জাতিক নয়। এই বন্যার জন্যে আমরা যদি কথা বলি, স্বাধীনতা বিরোধী। আলেমরা মাথায় টুপি, মাথায় পাগড়ি, বুক পানিতে নেমে ত্রাণ বিতরণ করতেছে। ইসলামী সংগঠন জামাত, প্রথম জামাত, সীতাকুণ্ডে আগে জামাত গেছে, রাজশাহীতে আগে জামাত গেছে, এবং আমির জামাত নিজে এতটুক পানিতে নেমে যখন বলে আমি ত্রাণ নিয়ে আসি নাই, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আমি ভাই বোনদের এই দুর্দিনে আপনাদের দেখতে আসছি, আমি কোনো ত্রাণ দিচ্ছি না, এই নেন, আমি কিছু হাদিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন গতকালকে দেখলাম ইউটিউবে এক ভদ্রলোক, তিনি বলেন জামাত শিবিরের লোকদেরকে ত্রাণ বিতরণ করার পারমিশন কে দিছে? তারা স্বাধীনতা বিরোধী, তারা ভারতে চলে যাক। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, দেখছেন? দেখছেন? তাইলে আমার কথাটার আপনারাও সাক্ষী আছেন। তাদেরকে ত্রাণ বিতরণ করার পারমিশন, তাইলে ত্রাণ বিতরণ করতে হলে তাদের পারমিশন লাগবে, জোরে কন। সীতাকুণ্ডের দিকে তাকান, সিলেটের দিকে তাকান, কুড়িগ্রামের দিকে তাকান। আলহামদুলিল্লাহ, জামাত একা নয়, জামাতের সাথে আসুন্না ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন, চরমোনাই সহ, চরমোনাই সহ হেফাজতের অনেক আলেম ওলামা, তারা এখন বুক পানিতে ত্রাণ বিতরণ করে। কয়জন মন্ত্রীকে বুক পানিতে নামতে দেখা গেছে বলা লাগবে? কয়জন এমপিকে দেখা গেছে? সেই দলের কয়জন উপজেলা চেয়ারম্যানকে দেখা গেছে বলেন? সারা বাংলাদেশ একদিনে যা আয় করে সালমান ৎফর রহমান, সে একা পুরো জাতি একদিনে যা আয় করে তার চেয়ে বেশি আয় করে। সায়েম সোভান আনজির, সে একদিনে যা আয় করে পুরো দেশের একদিনের আয়ের অর্ধেক। তাদের কাউকে বোধহয় বুক পানিতে নেমে ত্রাণ দিতে দেখা গেছে? একটা কানা করে পয়সা দিতে দেখা গেছে? তাদের পয়সা সব সুইস ব্যাংকে জমা, সুইস ব্যাংকে। তাদের পয়সা সব বিদেশে চলে গেছে। এই পয়সাগুলোকে যদি বিদেশে না পাঠিয়ে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করতো, একটা শোরুম করতো, একটা ইন্ডাস্ট্রি করতো, তোরাও খাইতি, এই দেশের মানুষও করে টোরে খাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু বেআইনি ভাবে এই টাকাগুলো বিদেশে নিয়ে যারা জমা করেছে, তাদের কয়জন সিলেটে ত্রাণ দিছে? কন একজন বের করেন না। আর সেই দলের লোকেরা যখন বলে যে এদেরকে
ত্রাণ বিতরণ করার পারমিশন কে দিছে? এরা স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তান চলে যাক। তাহলে ভারতে মুসলমান দেখলে পিটায়, তুই গরু খাইছ, রাস্তায় পিটায় মারে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে বলে তুই পাকিস্তান চলে যা। ভারতের বিজেপি তারা বলে যে তোরা পাকিস্তান চলে যা, আর বাংলাদেশের বিজেপি তারা বলে যে তোরা পাকিস্তান চলে যা। ঠিক কিনা বলেন? দুটোটাই কিন্তু বিজেপি। বাংলাদেশ জনতা পার্টি আর ওইটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি। দুটোটার মেজাজ এক, উদ্দেশ্য এক, খাসিয়ত এক, চরিত্র এক। আমার কথা কি আপনারা রাগ করেছেন? আমি বাস্তবতাকে সামনে রেখে কথা বলছি। আর সময়টা এমন, এই কথাগুলো বলার মধ্যে আমার জীবনের রিস্ক আছে কিনা, নিরাপত্তার ঝুঁকি আছে কিনা। আমার তো বয়স হয়ে গেছে, এখন তো এমনিই চলে যাবো, এমনিই চলে যাবো। 57 বছর আগে নাগেরহাটে যখন তাফসীর শুরু করেছি, তখন থেকে আজ পর্যন্ত 57 বছর আমার এই বয়ানের বয়স, তাফসীরের বয়স, মাহফিলের বয়স। কোনোদিন আপোষ করে কথা বলিনি, হক কথা বলেছি। আর এখন তো বিশাল মেয়াদ শেষ, এমনিই চলে যাব, এমনিতেই চলে যাব। যে সময় ভয় পাওয়া দরকার ছিল সে সময় ভয় পাই নাই, এখন বোধহয় ভয় করা দরকার। এখন যদি আমার ছেলে না আমারে গুম করো, আমাকে কিছু করো, তাহলে তো আমি শহীদ হয়ে যাব, তাইলে আমি ফার্স্ট ডিভিশনে পাশ করব। আমি আল্লাহর কাছে এই নিয়ামত ভিক্ষা করি, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমি। আসলে আমি এইভাবে কথা আর অতীতে কোনো সময় আপনাদের সাথেও বলিনি, কোনো সময় বলিনি। কিন্তু জিহাদ কথা শুনলে যাদের গা চুলকায়, অ্যালার্জি শুরু হয়, তারা মুমিন না মুনাফিক? করে বলে আয় হ্যাঁ রে, যে জিহাদের উপর ইসলাম টিকে আছে। তবে ইসলামের তলোয়ারটা সামনে নয়, তলোয়ারটা পিছনে, তলোয়ারটা পিছনে। আল্লাহ বলছেন প্রথম দিনের দাওয়াত দাও। প্রথম দেখেন আমির জামাতের লোকজন প্রথম এই যে কানাইঘাট থেকে শুরু করে একবারে সুনামগঞ্জ পর্যন্ত হিন্দু এলাকায় আগে গেছে, হিন্দু এলাকায় আগে গেছে। আপনারা দেখেছেন হিন্দু মহিলারা এসে, হ্যাঁ, বুড়া মানুষরা এসে আমির জামাতের এইভাবে গা মুছে, গা মুছে যে তোমরা নেতা নাও, তোমরা দেবতা, তোমরা নেতা নাও, তোমরা দেবতা। আলহামদুলিল্লাহ 71-এর স্বাধীনতা যুদ্ধে জামাত ভুল করেছে, মানুষ ভুল করতে পারে, সেই ভুলের বিচার হয়েছে নাকি হয় নাই? কয়েকবার, কয়েকবার, যেই কোর্টে যেইভাবেই হোক বিচারটা একটা হইছে। এখন যারা জামাত শিবির করে এরা সব 71-এর রাজাকার। কি ওইটার সাথে কোনো সম্পর্কই নাই। এরা 2 প্রজন্ম পরে, 2 প্রজন্ম পরে। কিন্তু খোটা সেটা এখনো তোমরা দাও, আপনি বলার কিছু নাই। যাদের নিজেদের ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের শাখা বাংলাদেশের কোথায় না আছে? কোন শহরে না আছে? কোন গ্রামগঞ্জে, বন্দরে, কন্দরে না আছে? এই ব্যাংক থেকে টাকা হয় না। ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে আছে নাকি নাই? সেই দিন আমি প্রায় 1 মাস আগে ইবনে সিনাতে চেক আপ করাতে গিয়েছিলাম, 1 সপ্তাহ আমি চেক আপ করিয়েছি। শরীরের অবস্থা খুব খারাপ। এক কথায় যে কোনো সময় চলে যেতে পারি, এটাই বাস্তব। যে কোনো সময় আমি চলে যেতে পারি, আমি চলে যাব, কিন্তু কথাগুলা থেকে যাবে। ঠিক কিনা বলেন? সময় এক সময় আসবে, কথাগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, ওষুধের কারখানা। ঢাকাতে ইবনে সিনার কতগুলো হাসপাতাল আছে, ইবনে সিনা মেডিকেল কলেজ, ইবনে সিনা ক্লিনিক, ইবনে সিনা ইবনে সিনা সেই। আর তাকে বোধহয় ইউনিভার্সিটি নাই, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি।
তাদের বোধহয় কলেজ নাই, তাদের বোধহয় মাদ্রাসা নাই। বাংলাদেশের একটা মাত্র মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে এই যে কয়েক মাস আগে মেডিকেল ভর্তির পরীক্ষা হইল, মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষা সরকারিভাবে, তামিরের মিল্লাতের 22 জন ছাত্র মেডিকেলে চান্স পাইছে। 22 জন। অতীতের সব রেকর্ড ভঙ্গ। একটা প্রতিষ্ঠান থেকে এইভাবে 22 জন ছাত্র সরকারিভাবে চান্স পাওয়া, এটাকে আপনারা কি মনে করেন? এরপরে সেই দিন ইবনে সিনাতে দেখলাম হিন্দু অমুসলিম তারা চিকিৎসা নিতে আসছে। আমার হেফাজতের ভাইদের সাথে জমাতের একটা দূরত্ব গত 100 বছরের, কি গত 100 বছরের, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু এখন নাই, এখন কেটে গেছে। এখন সবাই আমরা এক হয়ে গেছি, ঠিক কিনা বলেন?